হ্যালো ভিউয়ার্স, জার্নি অ্যাডভাইজার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। আজকে আমরা জানবো স্যানজেন ভিসা অ্যাপ্লিকেশনের ফর্মটি, বিশেষ করে সুইডেন, নেদারল্যান্ড তাদের জন্য যে ফর্মটি আছে সেটি আপনি কিভাবে পূরণ করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামত জানাবেন। আমরা স্যানজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি কিভাবে পূরণ করবেন সঠিকভাবে সেটি দেখানোর চেষ্টা করব। এই কমন ফর্মটি আপনি যেসব দেশের জন্য পূরণ করবেন সেটি হচ্ছে সুইডেন, বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড অ্যান্ড স্লোভানিয়া। এইসব দেশের জন্য এই ফর্মটি কমনভাবে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু আমরা প্রত্যেকেই যারা নিজেরা অ্যাপ্লাই করতে চাই তারা অনেক সময় কিছু ভুল করে থাকি। সেই ভুলগুলো যেন না হয় সেটির জন্যই আজকে আমরা আপনাদেরকে এটি দেখানোর চেষ্টা করব। প্রথমেই দেখে নেই ফর্মটিতে কি আছে এবং আপনি কোন পয়েন্টসে কিভাবে পূরণ করবেন। এখানে বলাই আছে হারমোনাইজড অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর স্যানজেন ভিসা। এই ফর্মটি স্যানজেন এইসব দেশে স্যানজেন ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন। এই ফর্মটি পূরণ করে নিয়ে যাবেন। এটি আপনি সার্চ দিলেই, গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। এছাড়াও আপনি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে আমরা এই ফর্মটি দিয়ে দিব যাতে আপনি নামিয়ে নিতে পারেন। প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, এই ফর্মটি কিন্তু দুভাগে ভাগ করা হয়েছে। একটি আপনি দেখতে পাচ্ছেন এই পাশটি বাম পাশের এই অংশটি ফর অফিসিয়াল ইউজ অনলি মিন্স হচ্ছে এই অংশটি, এই পোর্শনটি আপনার সংশ্লিষ্ট এম্বাসির অফিসিয়ালরা পূরণ করবেন। সুতরাং এই পোর্শনগুলোতে আপনি হাত দিবেন না, এগুলো আপনার জন্য না। আপনাকে পূরণ করতে হবে বাম পাশ থেকে। এবং বলে রাখি, এটি আপনি হাতে পূরণ করবেন না, এটি আপনি কম্পিউটারে পূরণ করবেন। পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে, আপনি কম্পিউটারে এটি আপনার ইনফরমেশনগুলো দিয়ে পূরণ করবেন। আপনি এখানে দেখতেই পাচ্ছেন সারনেম দিলে এখানে অপশন চলে আসছে, আপনি ফিল আপ করতে পাচ্ছেন। এখানে আপনি এভাবে ফিল আপ করবেন। সো আমরা এটি যখন ফিল আপ করতে যাব তখন অবশ্যই এটি কম্পিউটারে ফিল আপ করবো। 1 to 1 আসি, সারনেম লিখবেন আপনার পাসপোর্ট অনুযায়ী 1 এবং 2 নম্বরে। 3 নম্বরে আপনার গিভেন নেম লিখবেন। ডেট অফ বার্থ লিখতে হবে। এখানে ডেট অফ বার্থ ডে, মান্থ, ইয়ার অনুযায়ী ধরে নেওয়া যাক আপনার জন্ম তারিখ হচ্ছে 15 বা ডিসেম্বর 15/12 15/12 1988। প্লেস অফ বার্থ আপনি দিবেন, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন। দ্যাট মিনস হচ্ছে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন। কান্ট্রি অফ বার্থ দিতে হবে, ধরে নিলাম সেটি বাংলাদেশ, তাহলে বাংলাদেশ দিবেন। কারেন্ট ন্যাশনালিটি, আপনি কোন ন্যাশনালিটি হোল্ড করছেন কারেন্টলি, এবং ন্যাশনালিটি এট বার্থ ইফ ডিফারেন্ট। ধরে নেওয়া গেল আপনি অন্য কোনো দেশের নাগরিক এখন, কিন্তু আপনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, তাহলে সেখানে এক্ষেত্রে পূরণ করতে হবে, না হয় এটি পূরণ করবেন না। আপনার মেল অর ফিমেল সেই অনুযায়ী দিবেন। সিভিল স্ট্যাটাস আপনি এখানে দিবেন, আপনি কি সিভিল স্ট্যাটাস আছেন, সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্স, সেপারেটেড, এগুলো আপনাকে এখানে পূরণ করতে হবে। প্যাটার্নাল অথরিটি, প্যাটার্নাল অথরিটি মিন্স হচ্ছে মাইনরস যদি অ্যাপ্লাই করে থাকে তার গার্ডিয়ান হিসেবে কাকে এখানে নাম দিবেন। কেউ যদি অ্যাপ্লাই করে থাকে তার গার্ডিয়ানের পুরো নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো দিয়ে আপনি 10 নম্বর পূরণ করবেন। ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার মিন্স হচ্ছে এনআইডি নাম্বার। আপনার যদি এনআইডি থেকে থাকে তাহলে এখানে সঠিকভাবে এনআইডি নাম্বারটি দিবেন। টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, আপনি কি ডকুমেন্টস মিন্স হচ্ছে আপনি কি ধরনের পাসপোর্ট ক্যারি করছেন। অর্ডিনারি পাসপোর্ট হলে আমাদের যারা সাধারণ পিপল তারা অর্ডিনারি পাসপোর্টটা আমরা ব্যবহার করি, তো এখানে অর্ডিনারি দিবেন। ডিপ্লোম্যাটিক হলে ডিপ্লোম্যাটিকটা খুবই কম হয়। সার্ভিস পাসপোর্ট মিন্স হচ্ছে সার্ভিস পাসপোর্ট আছে কিছু বিভিন্ন সংস্থার। অফিসিয়াল পাসপোর্ট হলো অফিসিয়াল পাসপোর্ট, যেটি আপনি বহন করছেন সেখানে এটি দিতে হবে। আমি ধরে নিচ্ছি সাধারণ সবার জন্য এটি প্রযোজ্য, তো অর্ডিনারি পাসপোর্ট দিবেন। নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্টস, নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্টস মিন্স হচ্ছে আপনার কয়টি পাসপোর্ট আছে।
দ্যাট মিনস আপনার অনেকে পাসপোর্টে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন পাসপোর্ট করেন, তো এইভাবে আপনার কয়টি পাসপোর্ট আছে সেখানে এটি দিতে হবে। অনেকের 3টি থাকে, 4টি, 5টি থাকে, অনেক বেশিও থাকে। সে অনুযায়ী নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্টস এখানে মেনশন করবেন। ডেট অফ ইস্যু, কবে আপনার পাসপোর্ট ইস্যু হয়েছে। ডেট অফ ইস্যু ভ্যালিড আনটিল মিনস হচ্ছে আপনার পাসপোর্টটি কতদিন পর্যন্ত ভ্যালিড আছে, ইস্যুড বাই কোন কান্ট্রি থেকে ইস্যুড হয়েছে। পার্সোনাল ডাটা অফ দ্য ফ্যামিলি মেম্বার হু ইজ এন ইউ ই অর সি সিটিজেন অর অ্যান ইউকে ন্যাশনাল। দ্যাট মিনস হচ্ছে আপনার যদি কোনো ফ্যামিলি মেম্বার ইউ পাসপোর্ট হোল্ডার হয়ে থাকেন, ফ্যামিলি মেম্বার ইউ এর পাসপোর্ট হোল্ডার হয়ে থাকেন, তাহলে তার ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। তার ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, আইডি কার্ড, তার ডিটেলস এখানে দিতে হবে। ফ্যামিলি রিলেশনশিপ উইথ ইউ, মানে দ্যাট মিনস হচ্ছে ইউকে ইউর কোনো ব্যক্তি যদি আপনার আত্মীয় হয়ে থাকেন, উনি আপনার কি ধরনের রিলেশনশিপের সাথে আছেন। আপনার স্পাউস হতে পারে, আপনার চাইল্ড হতে পারে, সেই অনুযায়ী আপনি এখানে এটি পূরণ করবেন। এটি সাধারণত যারা স্পন্সর করে ট্যুরিস্ট ভিসাতে, ফ্যামিলি রিউনিয়ন ভিসার জন্য যারা স্পন্সর করে, তাদের ক্ষেত্রে এই অংশগুলো পূরণ করতে হয়, কারণ তারা তাদের ফ্যামিলির কোনো ব্যক্তির কাছে যাচ্ছে ওই দেশে, তো তাদের জন্য এটি প্রযোজ্য। আপনি যদি জেনারেল ট্যুরিস্ট হয়ে থাকেন এবং আপনার যদি কেউ না থেকে থাকে, তাহলে আপনি এই অংশগুলো পূরণ করবেন না। অ্যাপ্লিক্যান্টস হোম অ্যাড্রেস অ্যান্ড ইমেল অ্যাড্রেস, আপনি অ্যাপ্লিক্যান্ট হিসেবে আপনার হোম অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেসটি দিবেন, টেলিফোন নাম্বারটি দিবেন। রেসিডেন্ট ইন এ কান্ট্রি আদার দ্যান দ্য কান্ট্রি অফ কারেন্ট ন্যাশনালিটি, আপনি যদি এই দেশ থেকে অন্য দেশের রেসিডেন্সি কার্ড থাকে, তাহলে এখানে আপনার পূরণ করতে হবে। আমরা দেখছি অনেক ক্ষেত্রেই এখন অনেক বাংলাদেশিদের ইউএই বা দুবাইয়ের রেসিডেন্স পারমিট কার্ড থাকে, তারা এই অংশটি পূরণ করবে। তাদের ক্ষেত্রে তারা ইএস দিয়ে রেসিডেন্স পারমিট নাম্বার দিবেন, ভ্যালিড কতদিন পর্যন্ত এই রেসিডেন্স পারমিটে সেটি দিবেন। অনেকে দেখা যায় মধ্যপ্রাচ্য থেকে সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকে, তাদের জন্য এই অংশটি খুব গুরুত্বপূর্ণ। তারা অবশ্যই এই অংশটি ইএস দিয়ে পূরণ করবে না। বাংলাদেশি যদি আপনি থেকে থাকেন, আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন, আপনার রেসিডেন্স পারমিট না থাকে, তাহলে আপনার জন্য প্রযোজ্য না। আবারও বলছি, আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন, আপনার যদি রেসিডেন্স পারমিট থাকে কোনো দেশের, তখন কিন্তু আপনি এটি ফিল আপ করে দিবেন, অবশ্যই এটি উল্লেখ করে দিবেন। এবং রেসিডেন্স পারমিটের কপি আপনাকে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে। কারেন্ট অকুপেশন, এটি খুব ইম্পর্টেন্ট। আপনি কি করছেন এখনকার সময়, এখন আপনি যখন অ্যাপ্লিকেশন করছেন ভিসার জন্য, আপনার অকুপেশন কি সেটি আপনি দিবেন। জব হলে জবের ডিটেলস দিবেন, বিজনেস হলে বিজনেসের ডিটেলস দিবেন। জব বিজনেস দুটোই যদি হয়, তাহলে এখানে দুটোই ডিটেলস দিবেন। এই ক্ষেত্রে কিন্তু অনেকেই ভুল করে থাকে, ভালোভাবে উল্লেখ করে না এই অংশগুলো। আপনি এমপ্লয়ার এন্ড এমপ্লয়িজ অ্যাড্রেস, আপনি যদি চাকরি করে থাকেন, তাহলে এখানে আপনার নিয়োগকর্তার ডিটেলস দিবেন, ঠিকানা থেকে শুরু করে সবকিছু দিবেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার এডুকেশনাল, আপনি কোথায় পড়াশোনা করছেন সেখানকার ডিটেলস এখানে দিবেন। ডিটেলস মিনস হচ্ছে অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো দিতে পারেন। পারপাস অফ দ্য জার্নি, আপনি কি কারণে যাচ্ছেন, ট্যুরিজম, বিজনেস, ভিজিটিং ফ্যামিলি অফ ফ্রেন্ডস, কালচারাল, কোন কারণে আপনি যাচ্ছেন, মেডিকেল রিজন, অফিসিয়াল ভিজিট, এগুলো হলে যেই কারণে আপনি যাচ্ছেন সেখানে এই অংশটি পূরণ করবেন। আমরা ধরে নিই যে অ্যাপ্লিকেশন ফর্মটি খুব সাধারণ একটি জিনিস, এটি ভালোভাবে পূরণ না করলেও হবে, কিন্তু এই ধারণাটি কিন্তু খুব ভুল। এই সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে পূরণ করতে হয়। আপনার সব পেপারস ঠিক থাকার পরেও যদি কোনো কারণে এই অংশটি কোনো কারণে ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। তো আপনি খুব যত্ন নিয়ে এই ফর্মটি ফিল আপ করবেন। পরের অংশে আমরা চলে যাব, পরের অংশে আমরা 24-এ চলে যাব। এডিশনাল ইনফরমেশন অন পারপাস অফ স্টে। এডিশনাল ইনফরমেশন মিনস হচ্ছে আপনি যে যাচ্ছেন, কেন যাচ্ছেন, সেটা আপনি 8 থেকে 10 ওয়ার্ডের একটি সেন্টেন্সের মাধ্যমে একটি জাস্টিফাই। এডিশনাল ইনফরমেশন, আবারও বলছি, যে আপনি কেন ঘুরতে যেতে চাচ্ছেন সেটি আপনি খুব সংক্ষিপ্তভাবে 10 ওয়ার্ড অথবা 12 ওয়ার্ডের ভিতরে আপনি খুব সংক্ষিপ্তভাবে উল্লেখ করার চেষ্টা করবেন। আপনার পারপাসটি কি, কেন ঘুরতে যেতে চাচ্ছেন, আপনি ট্যুরিস্ট হিসেবে কেন ঘুরতে যেতে চাচ্ছেন। তারপর যেটা আসছে 25 মেম্বার স্টেট অফ মেইন ডেস্টিনেশন এন্ড দ্য আদার মেম্বার স্টেট অফ ডেস্টিনেশন ইফ অ্যাপ্লিকেবল। দ্যাট মিনস হচ্ছে আপনি কোন দেশে যাচ্ছেন। আপনি যদি সুইডেনে গিয়ে থাকেন, তাহলে এখানে সুইডেন উল্লেখ করবেন। আপনি যদি নেদারল্যান্ডে আগে যান, মেইন অংশে যান, তাহলে নেদারল্যান্ডটি উল্লেখ করবেন। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে আমরা 2-3টা দেশে যাব। সাপোজ আমরা যখন ঘুরতে যাব, আমরা সুইডেন, ফ্রান্স, ইতালি, এই 3টি দেশ ঘুরতে যাব, তাহলে আমি
সুইডেন কেন এখানে উল্লেখ করব? এখানে যেটি মনে রাখতে হবে, আপনি যে কয়টি দেশে যান না কেন, 2টি 3টি দেশে যান না কেন, আপনি যে দেশে বেশি দিন থাকবেন, সবচেয়ে বেশি দিন থাকবেন, মনে করেন আপনার আইটিনারি হচ্ছে 10 দিন, আপনি 6 দিন থাকবেন একটি দেশে, 4 দিন থাকবেন, বাকি 4 দিন থাকবেন আরেকটি দেশে, তাহলে আপনি যে দেশে 6 দিন থাকবেন সেই দেশে আপনি অ্যাপ্লিকেশন করবেন। দ্যাট মিনস হচ্ছে আপনি যদি ধরে, আবারও বোঝানোর জন্য বলছি আপনাদেরকে, আপনারা একজন ট্রাভেলার যদি সুইডেন, ফ্রান্স, ইতালি যায়, তাহলে উনি যদি ইতালিতে 6 দিন থাকে, সুইডেনে 4 দিন থাকে, ফ্রান্সে 2 দিন থাকে, তাহলে উনি কোথায় অ্যাপ্লাই করবে? উনি কিন্তু তাহলে অ্যাপ্লাই করতে হবে নাকি ইতালিতে, যেহেতু উনি ইতালিতে বেশি দিন থাকছে। আমরা যেহেতু আজকে সুইডেনের অ্যাপ্লিকেশনটি বুঝাচ্ছি, তো আমি ধরে নিচ্ছি যে আপনি সুইডেনে বেশি দিন থাকবেন, এই জন্য আপনি এখানে মেইন ডেস্টিনেশনটি আপনি সুইডেন দিবেন। নেদারল্যান্ডে থাকতে পারেন আপনি, তখন নেদারল্যান্ড দিবেন। সুইডেন দেওয়ার পরে মেম্বার স্টেট আপনি যেখানে যাচ্ছেন, কথা প্রসঙ্গে আবার বলছি, মেম্বার স্টেট আপনি ধরে নিচ্ছে আমাদের ট্রাভেলার ফ্রান্স যাবেন এবং ইতালি যাবেন, তো সেই ক্ষেত্রে এখানে এই অংশটি পূরণ করবেন। এখানে সুইডেন লেখার পরে এখানে ফ্রান্স এবং ইতালি অংশটি পূরণ করবেন। স্ক্রিনে আমি এটা দেখিয়ে দিয়েছি, একটা পিকচারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আইটিনারিটা কিরকম হতে পারে, তো সেই অনুযায়ী আপনি অ্যাপ্লাই করবেন। নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড, এইটি খুব একটি ট্রিকি একটি বিষয়। কারণে যে আমরা অনেকেই 2 এন্ট্রিজ অথবা কেউ মাল্টিপল এন্ট্রিজ চেয়ে থাকে। মনে রাখতে হবে, স্যানজেনে সাধারণত আপনি যদি ফার্স্ট টাইম অ্যাপ্লিক্যান্ট হন, আপনাকে সিঙ্গেল এন্ট্রি ভিসা ইস্যু করা হবে। আপনি যদি প্রথমবার স্যানজেনে অ্যাপ্লাই করে থাকেন, এটি বহুল প্রযোজ্য। আমরা অনেকদিন ধরে কাজের সুবাদে দেখছি যে যারা প্রথমবার অ্যাপ্লাই করে থাকে তাদেরকে সিঙ্গেল এন্ট্রি ইস্যু করা হয়ে থাকে। তো আপনি সিঙ্গেল এন্ট্রিটি এখানে ক্লিক করবেন, নট মাল্টিপল। এরপর যেটা আছে ইন্টেন্ডেড ডেট অফ অ্যারাইভাল অফ দ্য ফার্স্ট ইন্টেন্ডেড স্টে ইন দ্য সেনজেন এরিয়া। দ্যাট মিন্স হচ্ছে আপনি যে দেশে আগে যাচ্ছেন সে দেশে কত তারিখে আপনি ঢুকছেন। সুইডেনে আমাদের ক্লায়েন্ট যদি যায়, তাহলে সুইডেনে উনি কত তারিখে ঢুকছেন সেটা আমরা এখানে উল্লেখ করব। এবং ইন্টেন্ডেড ডেট অফ ডিপার্চার, উনি এবং সেনজেন কান্ট্রি থেকে উনি কত তারিখে বের হবেন, কত তারিখে লিভ করবেন, সেটা আমরা এই পরের পোর্শনে এখানে আমরা এটা লিখে দিব। ফিঙ্গারপ্রিন্টস কালেক্টেড প্রিভিয়াসলি ফর দ্য পারপাস অফ অ্যাপ্লাইং ফর আ সেনজেন ভিসা। দ্যাট মিন্স হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্টস, যেটাকে আমরা বায়োমেট্রিক বলে থাকি, সেটি কি আগে কখনো আপনি দিয়েছেন কিনা। যদি না দিয়ে থাকেন তাহলে অবশ্যই নো দিবেন, এবং যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস লিখে আপনি যত তারিখে দিয়েছেন সেটি আপনি যদি আপনার মনে থাকে সঠিকভাবে, তাহলে সেটি এখানে উল্লেখ করবেন। আর ভিসা স্টিকার, আপনার নাম্বার, দ্যাট মিন্স হচ্ছে আপনার আগের যে ভিসাটি পেয়েছেন আপনি সেনজেন, সেটির নাম্বারটি এখানে উল্লেখ করবেন। তারপর যেটা আসছে এন্ট্রি পারমিট ফর দ্য ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন ওয়্যার অ্যাপ্লিকেবল। এন্ট্রি পারমিট মিন্স হচ্ছে আপনি যদি ট্রানজিট নিয়ে থাকেন কোনো সেনজেন কান্ট্রি, অথবা স্বল্প সময়ের জন্য আপনি ওই সেনজেন কান্ট্রিতে ঢুকে আপনি অন্য দেশে চলে যাবেন, সেই ক্ষেত্রে আপনি এটি প্রযোজ্য হবে। ফাইনাল পারমিট মিন্স হচ্ছে আপনি ওই দেশে, যে দেশে আপনি পরবর্তী ডেস্টিনেশন যাবেন, সেই দেশের ভিসা নাম্বারটি আপনি এখানে দিবেন। তারপর যেটা আসছে সারনেম এন্ড ফার্স্ট নেম অফ দ্য ইনভাইটেড পারসন। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ফ্যামিলি মেম্বারসদের কাছে দেখা করতে যেতে চাই সেনজেনে, সেই ক্ষেত্রে তাদের জন্য এটি প্রযোজ্য, তারা এখানে এটি ফিল আপ করবে। আপনি যদি ট্যুরিস্ট হয়ে থাকেন, আপনার জন্য তো ইনভাইটেশনটি প্রযোজ্য না, সেই ক্ষেত্রে আপনি হোটেলের নাম্বারটি দিবেন, হোটেলের অ্যাড্রেস, হোটেলের নাম্বারটি দিবেন। আপনি যেই দেশে বেশি দিন থাকবেন, ধরে নিচ্ছি আপনি সুইডেনে যদি বেশি দিন থাকেন, তাহলে আপনি সুইডেনের হোটেলের অ্যাড্রেস, হোটেল নাম, অ্যাড্রেস এবং নাম্বারটি দিবেন। এখানে সেটি দিতে হবে, ফিল আপ করে দিবেন এখানে নাম্বার দিয়ে। তারপর যেটা আছে নেম এন্ড অ্যাড্রেস অফ ইনভাইটিং কোম্পানি অর্গানাইজেশন। এই ক্ষেত্রে হচ্ছে যারা বিভিন্ন বিজনেস পারপাসে সেনজেন কান্ট্রিতে ট্রাভেল করে, বিজনেসের উদ্দেশ্যে কোনো ফেয়ার আছে, কোনো ধরনের মিটিং আছে, যারা বিভিন্ন অফিসিয়াল পারপাসে সেনজেন কান্ট্রিতে ট্রাভেল করতে হয়, তাদের জন্য এই অংশটি প্রযোজ্য। তারা ওই ইনভাইটি কোম্পানি অথবা যে কোম্পানির কোনো প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করতে যাচ্ছে, তাদের ডিটেলসটি এখানে দিতে হবে। ওই কোম্পানির কোনো ব্যক্তি বিশেষের ডিটেলস আপনি এখানে দিতে হবে। কস্ট অফ ট্রাভেলিং লিভিং ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন স্টেজ কভার। এখানে একটি ট্রিকি একটি বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি ট্যুরিস্ট হয়ে থাকেন, সাধারণত ট্যুরিস্ট হয়ে থাকলে এটি আপনাকে নিজে বহন করতে হয়, অথবা আপনার যদি প্যারেন্টস এটি বহন করে তাহলে এখানে দিতে হবে স্পন্সরের ডিটেলসটি দিতে হবে। যদি ব্যবসায়িক ক্ষেত্রে আপনি যান, আপনাকে কোনো অর্গানাইজেশন এই ইভেন্টটি
আপনার এই ট্রাভেলটি স্পন্সর করে থাকেন তাদের ডিটেলসটি দিবেন। আপনার কোনো আত্মীয়ের কাছেও যদি আপনি যান, তারা যদি আপনার এই ট্রাভেলটি স্পন্সর করে থাকে তাদের ডিটেলসটি এখানে দিবেন। এখানে যে ভুলটি করে থাকি, বাই দ্য অ্যাপ্লিক্যান্ট হিমসেলফ অর হারসেলফ, আপনি টুরিস্ট পারপাস আপনি নিজে যদি পে করেন, অনেকে ক্যাশ দেন, ক্রেডিট কার্ড থাকলে আপনি ক্রেডিট কার্ড দিবেন, অনেকে ট্রাভেলার্স চেক, টিসিটা এখন খুব কম ব্যবহার হয়, যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে টিসিটা উল্লেখ করে দিবেন। টিসি ট্রাভেলার্স চেক উল্লেখ করলে কিন্তু আপনাকে টিসির ডিটেলসটি টিসি করে তারপর আপনি এটা কিন্তু দেওয়া উচিত, না হয় এটা না দেওয়াই ভালো। অনেকে প্রিপেড অ্যাকোমোডেশন, প্রিপেড ট্রান্সপোর্টটি দিয়ে থাকে। প্রিপেড অ্যাকোমোডেশন মিন্স হচ্ছে আপনি কনফার্ম করে ফেলেছেন অ্যাকোমোডেশন। এক্ষেত্রে বলা হয়ে থাকে সেনজেনের ভিসার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বলা হয়ে থাকে আপনি একটি বুকিং দিবেন আপনার অ্যাকোমোডেশন অথবা হোটেল, হোস্টেল যেখানে আপনি থাকেন সেখানে আপনি বুকিং দিবেন, আপনি কনফার্ম করবেন না, পেমেন্ট করবেন না, এটি বলা হয়ে থাকে। সো আপনি প্রিপেড অ্যাকোমোডেশনটা তাদের জন্য প্রযোজ্য যারা অনেকবার সেনজেনে ট্রাভেল করেছে, ভালো ট্রাভেল হিস্ট্রি আছে, তারা সেনজেনে যাওয়া আসা করে রেগুলারলি, কোনো কারণে কখনোই তারা ব্রিচ করেনি ভিসাটিকে, তারা কনফার্ম করে ফেলতে পারে প্রিপেড অ্যাকোমোডেশন, তারা পেমেন্ট করে দিতে পারে, এটা কনফার্ম অ্যাকোমোডেশন নিয়ে নিতে পারে। ট্রান্সপোর্ট, প্রিপেড ট্রান্সপোর্ট মিন্স হচ্ছে আপনি যে অনেক ধরনের ভাউচার পাওয়া যায় আপনার লোকাল ট্রান্সপোর্টের 7 days ট্যুরিস্ট ভাউচার, সেগুলো যদি নিয়ে থাকে কেউ, তখন সেই প্রিপেড ট্রান্সপোর্ট, প্রিপেড অ্যাকোমোডেশনের ডিটেলসটা এখানে পূরণ করবে না, অন্য ক্ষেত্রে না। এইখানে এইটি আপনি খুব সাবধানে দিবেন। আপনি ক্যাশ, আপনি ব্যাংকের স্টেটমেন্ট থেকে বোঝা যাচ্ছে আপনি ক্যাশে পেমেন্ট করবেন, ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করবেন, সেই ক্ষেত্রে এখানে ফিল আপ করে পরবর্তী অংশে চলে যাবেন। প্লেস এবং ডেট, আপনি কোথায় করছেন, ধরে নিচ্ছে আপনি ঢাকায় জমা দিচ্ছেন, ঢাকা ভিএফএসে, সুইডেন ভিএফএসে, তাহলে আপনি ঢাকা লিখে ডেটটি লিখবেন, কত তারিখে জমা দিচ্ছেন, এবং সিগনেচারটি এখানে দিয়ে আপনার ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে গেল। তারপরও আপনি যেটি করবেন যে ডাবল চেক করে নিতে পারেন যে কোথাও কোনো ভুল হচ্ছে কিনা, আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার সার নেম, গিভেন নেম কোথাও ভুল হচ্ছে কিনা, ডেট অফ বার্থ ভুল হচ্ছে কিনা, এবং আপনি যদি কোনো কারণে কোনো কিছু বুঝে না থাকেন তাহলে অবশ্যই আমাদেরকেও নক করতে পারেন। জার্নি অ্যাডভাইজার সবসময় ট্রাভেল কনসালটেন্সি দিয়ে থাকে এবং আপনাদের পাশে থেকে এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করে। আমরা চেষ্টা করলাম আজকে আপনাদেরকে এই জিনিসটা একটু বোঝানোর জন্য, যাতে আপনি নিজেও চেষ্টা করে দেখতে পারেন, মিসগাইডেড না হন অন্য কারো দ্বারা। সবসময় চেষ্টা করবেন, এবং আমরা দেখানোর চেষ্টা করলাম এই ধরনের একটি ফর্ম থাকবে। এবং আরেকটি যেটি বিষয় হচ্ছে বলে নেই যে আপনি আপনার একটি ছবি যেটা ফরম্যাট করা আছে রুলস অনুযায়ী, ছবি আপনি এখানে আইকা দিয়ে, আঠা দিয়ে লাগিয়ে নেবেন, অথবা আপনার যদি ছবি তোলা না থাকে, লেটেস্ট ছবি, আপনি সুইডেন ভিএফএস এ গিয়েও, আপনি ভিএফএস সেন্টারে গিয়েও আপনি ছবি তুলতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ভিউয়ার্স, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন। আপনাদের যে কোনো জিজ্ঞাসা, যে কোনো প্রয়োজনে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আপনি নিত্য নতুন এই ধরনের ভিডিওগুলো দেখতে পারেন এবং উপকৃত হতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।